দ্বাদশ শ্রেণীর সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসটা করব যে ম্যাগনেটিক ফিল্ড এই বি ভেক্টর নিয়ে। কারণ ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বিটা বোঝার আগে আমাদের একটু তড়িৎ ক্ষেত্র ভেক্টর সম্পর্কে জেনে নিই। যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর বলতে যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা বিন্দুতে আমাদের একটা টেস্ট চার্জ, ধরা যাক সেটা Q0, তাহলে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব, ধরা যাক এটা পি বিন্দু, এই পি বিন্দুতে ওই টেস্ট চার্জটাকে এই বিন্দুতেই নিয়ে আসতে হবে, ওই পয়েন্টে নিয়ে আসতে হবে। এই টেস্ট চার্জ বা আধানটাকে নিয়ে আসতে হবে ওই পি বিন্দুতে। এখন যদি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর হয়, ইলেকট্রিক ফিল্ড এটা ইলেকট্রিক ফিল্ড এটা অ্যাট পি যদি ই ভেক্টর হয়, তাহলে আমরা লিখতে পারি যে ওই পি বিন্দুতে একটা ফোর্স ওখানে কাজ করবে, সেটা হলো এফই, ইলেকট্রিক ফোর্স। এফই ইকুয়ালস টু আমরা লিখতে পারি Q0 ইন্টু ই ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই ভেক্টর ইকুয়ালস টু এফই আপন Q0। তাহলে এফিটা একটা তড়িৎ বল কাজ করবে এবং তড়িৎ বলের দিক এবং ই ভেক্টরের দিক একই অভিমুখে হবে। তাহলে সেখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে নিয়ে আসতে পারি। এইখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা আমরা নির্ণয় করতে পারছি যেহেতু Q0 পরিমাণ চার্জ, টেস্ট চার্জ, সেটা পজিটিভ বা নেগেটিভ, এটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারি, আলাদা ধনাত্মক আধান আলাদা এরকম আনা যায়। কিন্তু আমরা চুম্বক ক্ষেত্রের যখন চুম্বক ক্ষেত্র ভেক্টরটা নির্ণয় করব, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেটা ই ভেক্টর, সেটা চুম্বকের ক্ষেত্রে সেটা হবে বি ভেক্টর, চুম্বক ক্ষেত্র ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড এটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বলা হয় বা চুম্বক ক্ষেত্র ভেক্টর। চুম্বক ক্ষেত্র ভেক্টরের যখন আমরা বি ভেক্টরটা এইভাবে আমরা বের করতে পারি না, কারণ হলো কোনো চুম্বকের ক্ষেত্রে ওরকম বিচ্ছিন্ন কোনো একক উত্তর মেরু বা দক্ষিণ মেরু এরকম বিচ্ছিন্নভাবে কোনো মেরুকে পাওয়া যায় না। তাহলে বি ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব? বি ভেক্টরটা নির্ণয় করে যেতে পারে যে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো আধান যদি গতিশীল হয়, তাহলে আধান গতিশীল কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে, ধরা যাক যে একটা প্লাস কিউ পরিমাণ আধান, প্লাস কিউ আধান, এটা গতিশীল, এটা এই বরাবর গতিশীল এবং তার বেগ হচ্ছে ভি, এর সঙ্গে থিটা কোণে আছে, বি ভেক্টরটা এই বরাবর আছে, চুম্বক ক্ষেত্র ভেক্টর। তাহলে কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো আধান গতিশীল, তাহলে এখানে টেস্ট চার্জ যেটা পরীক্ষাধীন আধান, সেখানে আমরা এখানে ধরছি যে সেই রকম একটি বস্তু, সেই রকম একটি যে ব্যাপার, সেটা হচ্ছে কিউ আধান ভি বেগে গতিশীল, অর্থাৎ এই বরাবর যে আধানটা গতিশীল। তাহলে এই আধান গতিশীল হলে আমরা জানি তার জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাহলে এর জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এবং এই চৌম্বক ক্ষেত্র আছে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে পরস্পর তাদের মধ্যে একটা পারস্পরিক একটা ক্রিয়া করবে, পারস্পরিক একটা বল কাজ করবে। সেই পারস্পরিক বলটা যদি সেটা হয় এফ অফ ম্যাগনেটিক ফোর্স এফএম হয়, এই এফএমটা দেখা যায় এটা ভি এর সঙ্গে সমানুপাতিক, যে আধানটা নেওয়া হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক। আধানের পরিমাণ যত বাড়বে, এখানে প্লাস কিউ আধান নিয়েছি, কিউ আধানের মান যত বাড়বে, এদের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বল, পারস্পরিক চুম্বকীয় বল এফএম ম্যাগনেটিক ফোর্স, সেটা আধানের সঙ্গে সমানুপাতিক। এবং দেখা যায় যে যে বেগে গতিশীল, কোনো আধান গতিশীল হলে যে বেগটা নিয়ে গতিশীল হচ্ছে, তাহলে তার সঙ্গে সমানুপাতিক। এবং
দেখা যায় সেটা ওই চৌম্বক ক্ষেত্রের সঙ্গেও এটা ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্র ভেক্টরটার সঙ্গেও এটা এফএম অর্থাৎ যে বলটা পারস্পরিক যে বল এফএম সেটা বি ভেক্টরের উপর নির্ভর করে। এখন এফ এটা এম, এটা ভ্যারিজেস বি ভেক্টর। এখন এফএম এর ডিরেকশনটা কি হবে? এফএম এর ডিরেকশনটা যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক যে বল, সেই বলটা হয় এই বি ভেক্টর এবং ভি ভেক্টর, অর্থাৎ কোনো আধান যে গতিশীল হচ্ছে সে কত বেগে গতিশীল? ভি বেগে গতিশীল। কোনো আধান কোনো তলে ভি বেগে এদিকে এই বরাবর গতিশীল, বি ভেক্টরটা এইদিকে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন এরা যে তলে থাকে চৌম্বক বল যেটা উৎপন্ন হয় সেই চৌম্বক বলটা এদের সঙ্গে লম্ব দিকে ক্রিয়া করবে। এদের সঙ্গে লম্ব দিকে ক্রিয়া করবে, সেটা এই বরাবর, ধরা যাক এফএমটা এই বরাবর ক্রিয়া করছে, তাহলে এটা এর যে দিক, ডিরেকশন, মান এবং দিক, তাহলে মানটা বলা হচ্ছে যে এইগুলোর উপরে খানিকটা নির্ভর করছে, এই তিনটের উপরে সমানুপাতিক। দিকটা কি হবে? দিকটা হয়, দেখা যায় যে এরা যে এই দুটি ভেক্টর বি ভেক্টর এবং ভি গতিবেগ, আধানটা যে বরাবর গতিশীল, এই দুটো যে তলে আছে তার সঙ্গে লম্ব দিকে। এখন এই এফএম এর মানটা হয়, এফএম এটা পরীক্ষা ফলাফল থেকে জানা যায়, এফএম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলো আর একটা ভেক্টর, সেটা হচ্ছে চৌম্বক বল। এখন এই চৌম্বক বলটার তাহলে ডিরেকশনটা কি হচ্ছে? এরা যে তলে আছে তার সঙ্গে লম্ব দিকে। তাহলে এটা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, এটা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অনুযায়ী আমরা এটা দেখতে পাই যে কোন বরাবর হবে কোনো আধান গতিশীল, অর্থাৎ এটা হলো যে মধ্যমা বরাবর যদি কোনো তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহের দিক তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলিটি হবে ওই তড়িৎ পরিবাহীর উপরে যে বল প্রয়োগ হয় সেই প্রয়োগের, বল প্রয়োগের দিক, গতির দিক। তাহলে সুতরাং এটা লেফট হ্যান্ড নিয়ম রুল অনুসারে হবে। এরা যে তলে থাকবে তার সঙ্গে এটা এফ ভেক্টরটা হচ্ছে তার সঙ্গে লম্ব দিক। তাহলে সুতরাং এখানে যদি প্লাস কিউ আধান হয় তাহলে এফএমটা হবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে, তাহলে সেটা হচ্ছে তার লম্ব দিকে হচ্ছে। এইটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি যে ডান হস্ত মুষ্টি নিয়ম। ডান হস্ত মুষ্টি নিয়ম অনুযায়ী যে তড়িৎ যে বরাবর, ডান হস্ত মুষ্টি নিয়মে এখানে এফএম তাহলে যদি বৃদ্ধাঙ্গুলিটা হবে ওই চৌম্বক বলের অভিমুখ, চারটে আঙুলকে যদি একসঙ্গে রেখে এটাকে একসঙ্গে রাখা হয় তাহলে এর দিক হবে এই দিক বরাবর। যদি ভি ভেক্টর কাজ করে, এটা যদি ভি ভেক্টর, এটা বি ভেক্টর হয়, তাহলে ঘোরাতে হবে ভি থেকে বি এর দিকে, তাহলে এদের সঙ্গে কি হবে? চৌম্বক বল যেটা সেটা হবে ডানহস্ত মুষ্টি নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলিটাই ওই চৌম্বক বলকে নির্দেশ করবে। তাহলে আমরা যেভাবেই বলি দুটো নিয়ম এখানে বলা হলো, একটা হলো ফ্লেমিং, এটা লেফট হ্যান্ড রুল বামহস্ত নিয়ম অনুসারে, আর একটা হলো ডানহস্ত মুষ্টি নিয়ম। ডানহস্তের মুষ্টিটাকে কেমনভাবে ধরবো? যে ভি ভেক্টর অর্থাৎ গতিবেগ এবং হচ্ছে চৌম্বক ভেক্টর, এই দুটো ভেক্টরের দিকে রাখতে হবে, ভি ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুলি যে বরাবর দেখাবে সেই বৃদ্ধাঙ্গুলি বরাবর হবে চৌম্বক বল উৎপন্ন হবে, চৌম্বক বলের দিকটা হবে এটা, এর মানটা হবে এটা। এখন এখান থেকে তাহলে বলা যায় যে চৌম্বক বল এটা হলো সর্বদাই হচ্ছে বি ভেক্টরের সঙ্গে লম্ব দিকে,
এবং ভি ভেক্টরের সঙ্গেও লম্ব দিকে, অর্থাৎ এই দুটো ভেক্টরের সঙ্গে পরস্পর লম্ব দিকে হচ্ছে সর্বদাই। এখন যে এই বলটাকে আমরা বলতে পারি একটা কার্যহীন বল। কিরকম? যে কার্যের ক্ষেত্রে আমরা লিখি ডাব্লিউ ইকুয়ালস টু বল ইন্টু সরণ, তাহলে এফ এম ইন্টু ডট সরণ হলো এস ভেক্টর। তো এখন এখানে এফ এম এবং ভি ভেক্টরটা এরা পরস্পর লম্ব, তাহলে এফ এম এটা লম্ব ডিএস ডিটি সরণের হার, তার মানে আমরা বলতে পারি এফ এমটা এটা লম্ব তার সরণ ভেক্টরটার সঙ্গে এরা লম্ব। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর এরকম লম্ব হয় এফ এম এবং ডিএস, এফ এম ডট ডিএস, তাহলে এখান থেকে বলা যায় যে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি লম্ব পরস্পর। এফ এম এটা পারপেন্ডিকুলার টু ভি, গতিবেগের সঙ্গে পরস্পর লম্ব, যে তলে থাকবে তার সঙ্গে চৌম্বক বল সেটা লম্ব দিকে হবে। তা ভি ভেক্টর মানে ডিএস ডিডি, অর্থাৎ এফ এম লম্ব ডিএস, এফ এম লম্ব ডিএস হলে তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হবে 0। সুতরাং এই চৌম্বক বলটা কিন্তু কোনো কাজ করে না, অকার্যকর বল, বা এটাকে আমরা কার্যহীন বল বলতে পারি। তাহলে এখান থেকে যেটা জানা গেল যে বি ভেক্টরটা চৌম্বক ক্ষেত্র ভেক্টর অর্থাৎ বি ভেক্টর। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ভেক্টর এদের ক্রস গুণ, তাহলে এফ এমটা যদি এফ এম ইকুয়ালস টু 0 হবে, এফ এম ইকুয়ালস টু 0 হবে কখন? যদি কিউ ইকুয়ালস টু 0 হয় তাহলে এফ এম চৌম্বক বল 0, যদি ভি এর মানটা 0 হয়, ভি এর মান যদি 0 হয় তাহলে ওটা 0 হবে। আর হতে পারে যদি ভি ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর এটা প্যারালাল হয়, একই দিকে হয়, তাহলে তাদের ক্রস গুণ ভি ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পর প্যারালাল সমান্তরাল, তাহলেও এফ এম ইকুয়ালস টু 0 হতে পারে। সমান্তরাল মানে দুটো একই দিকে হতে পারে, একই দিকে, অথবা দুটো ভি ভেক্টর এটা পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে হবে, অথবা থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে এটার মানটা এফ এম এর মানটা 0 হবে। তাহলে এফ এম কি কি কারণে শূন্য হচ্ছে? এফ এমটা 0 হচ্ছে আধানের মান যদি শূন্য হয়, আধানের মান যদি শূন্য হয়, ভি ইজ ইকুয়াল টু যদি 0, অর্থাৎ যদি আহিত কণাটা যদি স্থির হয়, স্থির থাকে, কোনো বেগ যদি না থাকে, এবং এরা যদি একই দিকে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 পরস্পর তারা সমান্তরাল হয়, অথবা তারা পরস্পর বিপরীত দিকে থাকে 180 ডিগ্রি কোণে, তাহলেও এফ এম এর মানটা 0 হয়। এবং এফ এম এর মানটা 2 নম্বর যে এটা ম্যাক্সিমাম হয়, এফ এম এটা ম্যাক্সিমাম হয়, সর্বোচ্চ হয় ম্যাক্স। কখন এটা ম্যাক্সিমাম হবে? যে যখন এটা মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি কিউ বি ভি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ কিউ ভি বি এর মানটা হলো এফ এম, এটা ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স, এটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটা হলো কিউ ভি বি। এখন এখান থেকে আমরা বের করতে পারি বি এর এসআই ইউনিট। বি এর এসআই ইউনিট হলো এসআই ইউনিট, তাহলে বি ইজ ইকুয়াল টু এফ আপন কিউ ভি। এফ এর মানটা যদি নিউটনে নিই 1 নিউটন 1 কুলম ইন্টু 1 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে লিখতে পারি এটা বি হলো 1 টেসলা, বি এর একক 1 টেসলা ইকুয়ালস টু 1 নিউটন আপন 1 কুলম পার 1 সেকেন্ড, তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 মিটার। 1 না লিখলে এখানে আমরা লিখতে পারি নিউটন পার অ্যাম্পিয়ার
মিটার, এটা হচ্ছে 1 টেসলা। তাহলে টেসলাটা হচ্ছে বি ভেক্টরের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটটা হয় গাউস, এবং সেক্ষেত্রে হয় 1 টেসলা = 10⁴ গাউস। এটা আমরা প্রমাণ করতে পারি 1 টেসলার সঙ্গে গাউসের সম্পর্ক। তাহলে এখানে বলা হলো এফএম যেটা চৌম্বক ক্ষেত্র ভেক্টর, সেটা কিন্তু চৌম্বক বল, সেটা অকার্যকর বল। চৌম্বক বল কখন কখন শূন্য হয়, চৌম্বক বলের মান সর্বোচ্চ কখন হয়, এবং টেসলার সঙ্গে গাউসের সম্পর্ক। এরপর আমরা বলছি যে 2 নম্বর হলো যে যদি কোনো তড়িৎ ক্ষেত্র সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধান যদি গতিশীল হয়, এটা এক্স অ্যাক্সিস বরাবর আধানটা গতিশীল, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর সুষম তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়া করছে, যে ই ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা এই বরাবর। এখন একটি আধান যেটা হলো প্লাস কিউ, সেটা এক্স অ্যাক্সিস বরাবর ভি বেগ নিয়ে ওই তড়িৎ ক্ষেত্র ভেক্টরের সঙ্গে লম্ব দিকে গতিশীল। এখন লম্ব দিকে ভি বেগ নিয়ে যদি গতিশীল হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা তড়িৎ ক্ষেত্র। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধান যদি থাকে, তাহলে ওই আধানের উপরে তড়িৎ ক্ষেত্র কি করবে, একটা বল ক্রিয়া করবে। সেই বলটা কোন দিকে ক্রিয়া করছে, লম্ব দিকে, এবং গতিশীল কোন বরাবর, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর গতিশীল, অথচ তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে ওয়াই অক্ষ বরাবর। এই তড়িৎ ক্ষেত্রের জন্য ওয়াই অক্ষ বরাবর যে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরটা, এটা ক্রিয়াশীল হওয়ায় কি হবে, এই আধানটি একটা ত্বরণ নিয়ে চলতে থাকবে, অ্যাক্সিলারেট হবে। তাহলে আধানটির কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর তার বেগ বৃদ্ধি পাবে। কারণ যেহেতু ত্বরণ কাজ করছে, একটা বল কাজ করছে, বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা ত্বরণ কাজ করবে। ত্বরণ এটা এ ক্রিয়াশীল, কারণ একটা বল ক্রিয়াশীল হচ্ছে, ই ভেক্টর মানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে একক আধানের উপরে ই ভেক্টর। তাহলে যে বলটা কাজ করবে সেই এফ ই = কিউ × ই, এই পরিমাণ তড়িৎ বলটা কাজ করবে। এখন তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণ = F(E)m, এই আহিত কণাটির ভর ধরে নিচ্ছি, ভর m। সুতরাং লিখতে পারি টিভি, শুধু মানটা যে ত্বরণ কাজ করবে সেই ত্বরণটা হলো এই। এখন এবার বলা যায় যে ওয়াই অক্ষ বরাবর তাহলে বেগ ক্রমশ বাড়ছে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হচ্ছে। কিন্তু শুরুতে t=0 কণাটি এক্স অক্ষ বরাবর ছিল, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার বেগ কিন্তু 0। এখন এক্স অক্ষ বরাবর ধরা যাক এই এক্স অ্যাক্সিস বরাবর যে সে টি সময় পরে এখন একটা বল কাজ করছে উপরের দিকে, আর গতিশীল এই দিকে, ত্বরণ কাজ করছে উপরের দিকে। সুতরাং এই ই তড়িৎ ক্ষেত্রের জন্য ওই কণাটিকে চাইবে ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে যেতে, আর ও কিন্তু গতিশীল এক্স অক্ষ বরাবর আধানটি। সুতরাং আধানটি কি হবে, এইভাবে যাবে না। এই দুটো ক্রিয়ার জন্য ভি ভেক্টর এক্স অক্ষ বরাবর ভি ভেক্টর কাজ করছে, আর তড়িৎ বল কাজ করছে ই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর। সুতরাং এর ক্রমবর্ধমান আস্তে আস্তে ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এর গতিপথটা অনেকটা এরকম। তাহলে এর সরলরৈখিক পথে যেতে পারবে না। তাহলে এখন ধরা যাক টি সময় পর এক্স অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা এক্স দূরত্ব গেল এবং এইখানে সে পৌঁছালো, এই উপরের দিকে সে গেল ওয়াই দূরত্ব এবং এই বরাবর সে এক্স দূরত্ব গেল। এখন এই দিক বরাবর তার বেগ কত ছিল? এক্স অক্ষ বরাবর তার বেগ ছিল ভি বেগে গেছে, তাহলে টি সময় এক্স ইকুয়াল টু লিখতে পারি ভি ইন্টু পি, আর ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, যেহেতু তার প্রাথমিক বেগ ইকুয়ালস টু 0। কারণ শুরুতেই কি হবে, শুরুতে সে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল ছিল, ই ভেক্টরটা তার লম্ব দিকে, তাহলে শুরুতে তার লম্ব দিকে ক্রিয়াশীল, লম্ব দিকে যে বেগটা সেটা 0। সুতরাং এখান থেকে আমরা এর মানটা লিখতে পারি, বসাতে পারি হাফ ইন্টু এ ইকুয়ালস টু কিউ ই আপন এম ইন্টু টি স্কোয়ার। টি ইকুয়ালস টু এখান থেকে যদি দিই টি ইকুয়ালস টু এক্স বাই ভি, তাহলে লিখতে পারি হাফ কিউ ই আপন এম ইন্টু টি স্কোয়ার হলো এক্স স্কোয়ার স্কোয়ার। তাহলে এখান থেকে y ইকুয়ালস টু লিখতে পারি সামথিং অফ এক্স স্কোয়ার, তাহলে এটা অধিবৃত্ত, প্যারাবোলা। তো এখানে এটা হলো হাফ ইন্টু কিউ অন এম স্কোয়ার। তাই যদি এটা ভি বেগে গতিশীল হয় এক্স অক্ষ বরাবর। নেক্সট, যদি কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটাকে দুইভাবে দেখানো যায়। এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এইভাবে দেখানো হচ্ছে। এইভাবে সুষম চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি ভেক্টরটা এই বরাবর আছে তলের সঙ্গে, বোর্ডের সঙ্গে বা খাতার তলের সঙ্গে, এটা বি ভেক্টর, অর্থাৎ এটা পাঠক থেকে দূরে। তাহলে এখন কোনো আধান যদি গতিশীল হয়, ধরা যাক এই বিন্দুতে আছে, এইখানে কোনো একটা অবস্থানে এটা ও বিন্দুতে আছে, এই ও বিন্দুতে থাকাকালীন তাকে ভি বেগ দিয়ে এই বরাবর ভি বেগে ওই আধানটি গতিশীল হলো। তাহলে ভি বেগে যদি গতিশীল হয়, এখানে আধানটা হলো যে আধানটা কিউ প্লাস কিউ আধান, প্লাস কিউ যেদিকে হবে মাইনাস কিউ তার বিপরীতে হবে। প্লাস কিউ আধান যদি ভি বেগে গতিশীল হয় বি ভেক্টরের সঙ্গে, তাহলে আধান গতিশীল অর্থাৎ তড়িৎ প্রবাহ হলো, আর বি ভেক্টরটা আছে তার সঙ্গে নিচের দিকে। সুতরাং এটা তড়িৎ বল যেটা কাজ করবে, তড়িৎ বল কাজ করবে এটা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুসারে। তাহলে তর্জনী বরাবর কি হলো, তর্জনী বরাবর এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ক্রস দেওয়া আছে, অর্থাৎ তলের সঙ্গে লম্ব দিকে আছে, খাতার তলের সঙ্গে লম্ব দিকে, পাঠকের থেকে দূরে, এবং ভি বেগে কিউ আধান গতিশীল, অর্থাৎ এটা মধ্যমাটা তড়িৎ প্রবাহের গতি নির্দেশ করছে, তড়িৎ প্রবাহের দিক। সুতরাং বৃদ্ধাঙ্গুলিটা হবে তার ফোর্স যে বরাবর কাজ করবে, বল। সুতরাং এক্ষেত্রে চৌম্বক বলটা কাজ করবে এর সঙ্গে লম্ব দিকে এই বরাবর, এফএমটা কাজ করবে। এখন তাহলে ভি ভেক্টর এই দিকে এবং চৌম্বক বলটা কাজ করছে তার সঙ্গে লম্ব দিকে। তাহলে এইভাবে কাজ করলে সে আগের মতোই হলো। তাহলে এই আধানটি উপরে একটা বল কাজ করছে তার লম্ব দিকে, আর সে গতিশীল হচ্ছে এই বল যে বরাবর কাজ করছে তার সঙ্গে লম্ব দিকে। অর্থাৎ এখানে এফএম এবং এফএম আর ভি ভেক্টর এরা পরস্পর লম্ব, আবার ভি এর সঙ্গে বি লম্ব, তিনটেই পরস্পর লম্ব। তাহলে কণাটি এই অবস্থায় থাকবে না, এ কি হবে, এর বেগের মান একই থাকবে কিন্তু এর দিক পরিবর্তিত হবে। তাহলে কিছু সময় পর ধরা যাক কণাটি এই ও বিন্দু থেকে এখানে পি বিন্দুতে আসলো, তাহলে পি বিন্দুতে আসলে বেগের মানটা একই থাকবে। পি বিন্দুতে আসলে তাহলে তার বেগের মানটা হবে এই বরাবর, তা এবং এর জন্যে
বেগ, তাহলে এফ ভেক্টরটা হবে এর সঙ্গে লম্ব দিকে, অর্থাৎ এই বরাবর। তাহলে দেখা যায় যে প্রতিটা মুহূর্তে তার ভি এর মানটা একই আছে, কিন্তু তার অভিমুখটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি হবে, এর গতিপথটা হবে সার্কেল, বৃত্তাকার পথ হবে। কারণ বৃত্তাকার পথে কি হয়, মান একই থাকবে কিন্তু প্রতিটা মুহূর্তে তার দিকটা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে এর গতিপথ হবে বৃত্তাকার। তাহলে বৃত্তাকার হলে প্রতিটা মুহূর্তে তার বেগের মানটা বলা হচ্ছে একই থাকছে, তাহলে ভি এটা মানটা একই থাকছে, ভিটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এর কি হচ্ছে, দিকটা চেঞ্জ হচ্ছে এবং এটা বৃত্তাকার পথে ঘুরে। তাহলে বৃত্তাকার পথে এইভাবে ঘুরলে তাহলে বলা যায় যে এর একটা সেন্টার থাকবে, সেই সেন্টার বরাবর সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, যদি বৃত্তাকার পথের একটা সেন্টার হলো ও, সেন্টার একটা সেন্টার বরাবর কাজ করবে সি, তাহলে বৃত্তাকার পথ বরাবর ঘুরলে পরে, ঘুরতে থাকলে বৃত্তাকার পথের যদি ব্যাসার্ধ আর হয়, ভি বেগে ভি দ্রুতি নিয়ে ঘুরছে, তাহলে সুতরাং এর জন্য একটা অভিকেন্দ্র বল, যে বলটা কাজ করছে এফ এম, এই এফ এমটাই এখানে অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে, যোগান করছে। এফ এমটার মানটা একই থাকছে এবং তার অভিমুখ সর্বদা কেন্দ্র বরাবর, সর্বদা তার বেগের সঙ্গে লম্ব দিকে। সুতরাং এফ এমটাকে আমরা বলতে পারি এটা একটা অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বল এফ এম ইকুয়ালস টু হবে এম ভি স্কোয়ার আপন আর, আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে লেখা যায় এই এম ভি স্কোয়ার বাই আর, এটা ইজ ইকুয়াল টু, এখানে ম্যাক্সিমাম যে ফোর্সটা হচ্ছে সেটা হলো কিউ ভি বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ ভি বি। তাহলে আর এর মানটা আর ইকুয়ালস টু এম ইন্টু ভি এবং কিউ বি। এবার এখান থেকে তার যদি বৃত্তাকার পথে ঘোরে, তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, ওমেগাটা হলো কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। কৌণিক বেগ ওমেগা হলে ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে আর ইকুয়ালস টু ভি আপন ওমেগা ইজ ইকুয়াল টু এম ভি বাই কিউ বি, और ओमेगा इक्वल्स टू किউ বি ভি আপন এই দুটো ভি একই, ভি বাই ওমেগা ভি। তাহলে ভি ভি কেটে যাবে, কিউ বি আপন এম। তাহলে কৌণিক বেগ, এই কৌণিক বেগ নিয়ে সে বৃত্তাকার পথে ঘুরবে আহিত কণাটির কৌণিক বেগ হবে ওমেগা,